This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বনগাঁ পুরসভার তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দলেরই 9 জন কাউন্সিলরের। বনগাঁ পুরসভা ও এসডি অফিসে অনাস্থা প্রস্তাব জমা। গত 6 নভেম্বর গোপাল শেঠকে বনগাঁ পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফার নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেস। 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয় তাকে, কিন্তু 14 তারিখ গোপাল শেঠ শারীরিক অসুস্থতা দেখিয়ে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসকে অস্থায়ীভাবে দায়িত্ব দিয়ে চিঠি দেন। গতকাল বনগাঁ পুরসভার 22 জন কাউন্সিলরের মধ্যে 15 জন জেলা তৃণমূল কার্যালয়ে দলের সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে কি বিষয় উঠে আসে, কি বলেছেন তারা, জানবো দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, দেখো, মূলত বনগাঁ পৌরসভার চেয়ারম্যান নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে। দলের তরফ থেকে গোপাল শেঠকে বলা হয়েছিল রিজাইন করতে। গোপাল শেঠ রিজাইন করতে গেছিলেন, কিন্তু তার আগে তিনি ভাইস চেয়ারম্যানকে সরিয়ে দেন। ভাইস চেয়ারম্যানকে দুর্নীতির দায়ে সরিয়ে দেওয়া হয় এবং সেই আইনি জটিলতার কারণে গোপাল শেঠ জানিয়েছিলেন তিনি রিজাইন করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। তার বদলে তিনি আইনে যেহেতু নেই, তিনি অন্য একজনকে অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন, কিন্তু এটা দল স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে না। আর তার পরিপ্রেক্ষিতেই কিন্তু নো কনফিডেন্স, অর্থাৎ দল মনে করছে গোপাল শেঠ তার পদে থাকতে চাইছেন, সেই কারণে তিনি এরকম একটা কাজ করেছেন, দলের কথা মানেননি। সেই কারণে দল মনে করছেন অন্য যে সমস্ত রাজনৈতিক কাউন্সিলররা রয়েছে, অন্য কাউন্সিলরদের নিয়ে একত্রিত করে 15 জন কাউন্সিলরকে নিয়ে মিটিং করেন। সেখানে 9 জন নো কনফিডেন্সে সাইন করলেও বাকি 6 জন কিন্তু গোপাল শেঠের জন্য নো কনফিডেন্সে সাইন করেননি। তারা গোপাল শেঠকে সমর্থন করলেন। অর্থাৎ বনগাঁ পৌর এলাকার 22 জন কাউন্সিলরের মধ্যে 9 জন তৃণমূল কংগ্রেসের পক্ষে সাইন করলেন, আর বাকিরা, অর্থাৎ যে 2 জন, এর মধ্যে 2 জন, একজন কংগ্রেসের আছেন এবং একজন বিজেপির আছে, বাকিরা কিন্তু গোপাল শেঠের কাছেই থেকে গেলেন। অর্থাৎ 10-9 এরকম একটা জায়গায় আপাতত দাঁড়িয়ে থাকলো, এমনটা বলা যেতে পারে। শুভজিৎ, ধন্যবাদ। দেশে বনগাঁ পৌরসভার পৌরপ্রধানকে দলের থেকে নির্দেশ দেওয়া হয়েছিল পদত্যাগ করার জন্য, এবং তারপরে তাকে দলের থেকে টাইম বেঁধে দেওয়া হয়েছিল 7 দিনের মধ্যে তাকে পদত্যাগ করার জন্য, এবং সেই তারিখ 15 তারিখে সেই তারিখ অতিক্রম করে গেছে। তারপরেও তিনি পদত্যাগ না করার জন্য দলের সিদ্ধান্তে আমরা যারা দলীয় কাউন্সিলর আছি তারা বর্তমান বনগাঁ পৌরসভার যে পৌরপ্রধান আছে গোপাল শেঠের এগেনস্টে আমরা অনাস্থা প্রস্তাব পেশ করলাম। আমরা চাইছি চেয়ারম্যান যতক্ষণ আছে আমরা চেয়ারম্যানের সঙ্গে আছি। উপর নেতৃত্ব যদি বলে চেয়ারম্যান গোপাল শেঠকে সরিয়ে দেওয়া হচ্ছে, রাম শ্যাম যদু মধুকে বসানো হচ্ছে, দলের থেকে যদি নির্দেশিকা থাকে আমরা সকলে মেনে নেবো। আমাদের একই কথা, অনাস্থার পেপারে আমরা সই করবো না। এখানে ডেকে বলা হয়েছে অনাস্থার কথা, কিন্তু আমরা কোনো অনাস্থার পেপারে সই করিনি। আমরা বেশ কয়েকজন কাউন্সিলর, কারণ আমাদের বর্তমান পৌর বোর্ড নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না, শুধু দলের নির্দেশিকা মানছিলাম বলেই আজকে গোপাল শেঠ মহাশয়কে এখান থেকে সরে যেতে বলা হয়েছিল, এবং সেরকম কোনো পরিস্থিতি আজকে আমরা দেখতে পাইনি বলে আমরা কোনো অনাস্থা পেপারে আমরা সাইন করি। দলের নির্দেশ মতনই যে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার দলের নির্দেশ মতো পদত্যাগ করবে। গত 15 তারিখে সেই চরম সময়সীমাটা পার হওয়ার পরেও পদত্যাগ করেননি, যার কারণে কাউন্সিলররা আজকে পৌরসভায় যে অনাস্থা জারি করে এসেছেন, এর পরের পদক্ষেপ যা যা নেওয়ার সেটা নেবে, দলের মতো নেবে। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো, ভাঙড়ের ছবি। ভাঙড়ে চোর স্লোগান শুনলেন শওকত মোল্লা। ভাঙড়ে ভোগালী 1 নম্বর পঞ্চায়েতের শওকত মোল্লাকে দেখে চোর চোর স্লোগান দেন আইএসএফের কর্মীরা। ভোগালী 1 নম্বর পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্যদেরকে নিয়ে একটি বিশেষ আলোচনা কর্মসূচি নিয়েছিলেন শওকত মোল্লা। পঞ্চায়েত অফিসে কেন মিটিং করবেন শওকত, এই প্রশ্ন তুলে পঞ্চায়েত সেক্রেটারিকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে আইএসএফ কর্মীরা। পরে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পথে শওকত মোল্লার গাড়ি দেখে চোর চোর স্লোগান দেন আইএসএফের কর্মীরা। ঘটনায় উত্তেজনা ছড়ালে উত্তর কাশীপুর থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙড়ে আইএসএফের যে অবস্থা, পাগলা কুকুরের চাইতেও খারাপ। যেখানেই যাচ্ছি ঘেঘুর ঘেঘুর করছি। ঢিল যদি তোমরা ছোড়ো পাথর কিন্তু খাবে, এটা খুব
পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা যেমন নোংরামি করতে চাই না, কেউ নোংরামি করুক এটাও আমরা চাই না। এই ধরনের কোনো ঘটনাই নেই, কোনো বিক্ষোভ না, কিছু না। কয়টা পাগল ছাগল এসে একটু ঘেউ করছিল, তারা আস্তে আস্তে পরবর্তীকালে পালিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস কোথায় মিটিং করবে, কোন মিটিংয়ে যাবে, কাউকে হিসাব দেবে না, এটা ওদের মনে রাখা উচিত। যখন আবাস যোজনার মিটিং হচ্ছে, আবাস যোজনার মিটিংয়ে খালি 50 জনের তো ঘর আসেনি, ক্যানিংয়ের লোকের কি নাম আসবে? কেন ক্যানিংয়ের লোক এই জায়গায় কী করছিল? ভোগালী 2 ভোগালী 1 পঞ্চায়েতে কি নাম আসবে স্যার? তাহলে আসেনি, তাহলে তারা এইখানে কী করছিল? আমাদের এইগুলো জানার ছিল। তাহলে ভোগালী 1 মানুষগুলো কই, যাদের নাম এসেছিলো তারাই এসে এই জায়গাটা জিজ্ঞাসা করছে। আমার সাথে এসেছিলো যে আমাদের নাম এসে আমরা কেন নেই, ক্যানিংয়ের লোক এই জায়গায় কী? এদিকে এবার সিবি আনন্দ বোসের বিরুদ্ধে পুলিশে পাল্টা অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি অভিযোগপত্রে রাজ্যপাল পদের উল্লেখ করেননি কল্যাণবাবুর আইনজীবী। বোসের বিরুদ্ধে নিজের পদের অপব্যবহার, রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা, রাজভবন থেকে রাজনৈতিক দলের হয়ে কাজ করা সহ একাধিক অভিযোগ কল্যাণের। আমি সিবি আনন্দ বোসের এগেনস্টে অভিযোগ করেছি, যার বাবার নাম হচ্ছে পিকে বাসুদেব নায়ার, কারেন্টলি রিসাইডিং অ্যাট রাজভবন। অভিযোগগুলো হচ্ছে ইন্টেনশনালি, উইলফুলি, ডেলিবারেটলি, পারপাসফুলি কতগুলো স্টেটমেন্ট করেছেন টু এক্সাইট রিবেলিয়ান অ্যান্ড সাবভার্সিভ অ্যাক্টিভিটিস। মানুষকে এক্সাইট করছো তুমি, সরকারের বিরুদ্ধে তুমি ডাকছো, তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে লড়ে যাও। তুই তো মানুষকে খেপিয়ে দিচ্ছ, এখন থেকে মানুষকে একদম প্ররোচনা দিচ্ছ, লেগে যাও রাজ্য সরকারের বিরুদ্ধে। আর উনি খেপেন বলেই বিজেপির লোকেরা পুলিশকে মারে। মানুষকে লেলিয়ে দাও, সমস্ত যে যার মতো করে আন্দোলন করতে, ভেঙে দিতে, ছুঁড়ে দিতে। আজকে সময় পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আইনও পরিবর্তন হচ্ছে, দেখা যাক না, আছে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত। আমি হচ্ছে 4 বারের সাংসদ, মানুষের নির্বাচিত সাংসদ, আর উনি অমিত শাহর পা ধরে উনি রাজ্যপাল। তফাৎ হচ্ছে এই, ওনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোথাও, আমার অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। এই সংঘাত কি চলবে? উনি চালালে চলবে, অসুবিধার কি আছে? উনি কি একাই খেলতে পারেন? খেলা হবে, জব্বর খেলা হবে। তিনি যদি কোনো এমন বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকেন বা কনস্ট্যান্ট প্ররোচনা দিতে থাকেন বা সরকারকে বা রাজ্যকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার কোনো কনস্পিরেসির পার্ট হন, সেখান থেকে হি ক্যানট বি স্কট ফ্রি। শুধুমাত্র সিবি আনন্দ বোস নয়, সিবি আনন্দ বোস তো একা একটা ক্রাইম ইনস্টিটিউট করতে পারেন না, তার হ্যান্ডস আছে। তো তাদের সবটাই যাতে ইনভেস্টিগেট করা হয় সেই মর্মেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটি করেছেন থানায়। স্পেসিফিক নাম আমরা মেনশন করিনি, স্পেসিফিক ইনসিডেন্টস মেনশন করেছি রাজ্যপাল এবং রাজ্যপালকে যারা সাহায্য করছে তাদের বিরুদ্ধে। আমরা রাজ্যপালের নাম দিয়ে করেছি, রাজ্যপালের পোস্ট এই কমপ্লেনে মেনশন করা হয়নি। তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন রাজভবনের মর্যাদা, সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য, এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ, মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ, রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ, এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক। আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন, বিএনএসের অন্তর্গত, এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি শুধু এফআইআরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, পুলিশ ইনঅ্যাকশনের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব, উদ্যোগ নেব। ঘটনাগুলো না ঘটলে ভালো হতো। তাহলে রাজনৈতিক নেতারা নানা কথা বলে ঠিকই, কিন্তু রাজ্যপাল সরাসরি, এটা আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়েছে কিনা আমার জানা নেই, রাজ্যপাল সরাসরি একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এফআইআর করছেন বা ডায়েরি করছেন, এটা ভালো দেখাচ্ছে না। রাজ্যপালের মতো করে হয়নি ব্যাপারটা। আমার মনে হয় রাজ্যপাল একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারতেন।